অভিনন্দন জোরান মামদানি। অসাধারণ অভাবনীয় এক রাতের সাক্ষী হলো নিউ ইয়র্ক সিটি। পুরো বিশ্ব তাকিয়ে আছে যে ফলাফলটির দিকে, সেটি অলমোস্ট সবার হাতে চলে এসেছে। চূড়ান্তভাবে এখন পর্যন্ত নিউ ইয়র্ক সিটির ইলেকশন বোর্ড ঘোষণা না দিলেও ইলেকশনের ফলাফল বিবেচনায় সবাই জানেন আগামী 4 বছরের জন্য সিটি হলের দায়িত্ব নিতে যাচ্ছেন ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি, যিনি নিউ ইয়র্কের স্টেটের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়েছেন এবং হারিয়েছেন বেশ ভালো ব্যবধানেই। এখন পর্যন্ত যে ফলাফলগুলো এসেছে সেগুলো বিশ্লেষণ করব। একই সঙ্গে মামদানির জয়ের পিছনে কি কাজ করেছে, সামনের দিনগুলোতে কি চ্যালেঞ্জ রয়েছে, সেসব বিষয় নিয়ে আলোচনা করব। টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানের বিশেষ এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এহসান জুয়েল এবং আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী এবং সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত দর্শকদের। তবে নির্বাচনের আলোচনায় যাওয়ার আগে আমরা একটু ফলাফলটা বিশ্লেষণ করে নিতে চাই, দর্শকদের জানিয়ে দিতে চাই ঠিক কোন অবস্থায় আছেন এখন মামদানি, ঠিক কতটা ব্যবধানে তিনি জিতেছেন সেসব বিষয়গুলো আমরা জানাচ্ছি। নিউ ইয়র্ক সিটির নির্বাচন, যে নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে মামদানি ভোট পেয়েছেন 1 মিলিয়নের বেশি এবং তার এই ভোটের শতাংশের হিসাবে যদি আমরা বলি সেটি 50.3%। অন্যদিকে অ্যান্ড্রু কুমো ভোট পেয়েছেন 831,000, যেটি 41.6%, অর্থাৎ প্রায় 9% কাছাকাছি ব্যবধানে এখন পর্যন্ত জোরান মামদানি এগিয়ে আছেন। পুরো ফলাফলটি আসেনি এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলভা তিনি পেয়েছেন 7.2% ভোট, অর্থাৎ 143,810টি ভোট। তবে এখনও ভোট গণনা বাকি আছে 265,000, কিন্তু সব মিডিয়া সবাই এই সব বিশ্লেষণ করে এর মধ্যে ফলাফল জানিয়ে দিয়েছে জোরান মামদানি হতে যাচ্ছেন 4 বছরের জন্য, আগামী 4 বছরের জন্য নিউ ইয়র্ক সিটির নগরপিতা। সিটি হলে তিনি যাচ্ছেন এবং আমরা যদি এই ফলাফল বিশ্লেষণটাকে আরেকটু বিশ্লেষণ করি, তাহলে আমরা যদি বোর ওয়াইজ যাই তাহলে আমরা দেখতে পাবো ব্রোঙ্কসে যেটি ঘটেছে, ব্রোঙ্কসে জোরান মামদানি 51% ভোট পেয়েছেন, অ্যান্ড্রু কুমো পেয়েছেন 40% ভোট। অন্যদিকে ব্রুকলিনে জোরান মামদানি পেয়েছেন 56.9% ভোট, অ্যান্ড্রু কুমো পেয়েছেন 37.2% ভোট। ম্যানহাটনে জোরান মামদানি 52.7% ভোট পেয়েছেন, অ্যান্ড্রু কুমো পেয়েছেন 43.0% ভোট। কুইন্সে জোরান মামদানি তিনি 47.3% ভোট পেয়েছেন, অ্যান্ড্রু কুমো পেয়েছেন 42.2% ভোট। এবং আমরা এক্সিট পোলের বিশ্লেষণ যদি করি, অর্থাৎ যেসব ভোটাররা ভোট দিয়ে ফিরেছেন তাদেরকে নিয়ে যে পোলিং সংস্থাগুলো জরিপ করেছে সেখানে যেটি দেখা গেছে, জোরান মামদানি 46% পুরুষ ভোটারদের ভোট পেয়েছেন, অন্যদিকে 47% মহিলাদের ভোট পেয়েছেন, অর্থাৎ তিনি পুরুষদের তুলনায় মহিলাদের ভোট বেশি পেয়েছেন, অ্যান্ড্রু কুমো কম পেয়েছেন। যদি আমরা হোয়াইট কালার যারা তাদের 44% জোরান মামদানিকে ভোট দিয়েছেন, 41% ভোট দিয়েছেন অ্যান্ড্রু কুমোকে। এশিয়ানে সবচেয়ে বেশি এই গ্রুপগুলোর মধ্যে এশিয়ানরা 61% এশিয়ানরা জোরান মামদানিকে ভোট দিয়েছেন, মাত্র 29% এশিয়ানরা অ্যান্ড্রু কুমোকে ভোট দিয়েছেন। অর্থাৎ সাউথ এশিয়ান হিসেবে এই গোষ্ঠীর পুরো সমর্থনটাই একচেটিয়া পেয়েছেন জোরান মামদানি। অন্যদিকে আমরা যদি ব্ল্যাক কমিউনিটির কথা বলি, যেটি বলা হচ্ছিল যে এরিক অ্যাডামস কিংবা অন্যদের কারণে ব্ল্যাক কমিউনিটির ভোট বেশি পেতে পারেন অ্যান্ড্রু কুমো, সেটি বাস্তবে ঘটেনি। সেইখানেও 52% ভোট পেয়েছেন জোরান মামদানি। অর্থাৎ সবগুলো হিসেবেই দেখা যায় প্রত্যেকটি বোর্ডতে প্রত্যেকটি জায়গায় জোরান মামদানি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, কোথাও তিনি কম পাননি। অর্থাৎ পুরো নিউ ইয়র্ক সিটির 8.5 মিলিয়ন মানুষের প্রতিনিধি হিসাবে জোরান মামদানি সিটি হলে যাচ্ছেন। তিনি কোনো একটা জায়গায় কম পাননি, কোনো একটি গোষ্ঠীর কাছে তিনি কম পাননি। অনেক বিষয় ছিল, অনেক ষড়যন্ত্র ছিল, অনেক গুজব ছিল, অনেক কল্পনা ছিল, অনেক কিছু ছিল, কিন্তু শেষ পর্যন্ত জোরান মামদানিকে হারানো যায়নি। জোরান মামদানি শেষ পর্যন্ত জিতেছেন এবং জিতেই তিনি সিটি হলের জন্য আগামী 4 বছরের জন্য নির্বাচিত হয়েছেন। আগামী 4 বছর নিউ ইয়র্কের নীতি নির্ধারণ করবেন তিনি এবং অন্যান্য বিষয়ে তার বক্তব্যগুলোই আমরা দেখতে পাবো সব জায়গায় এবং তিনি আসলে
বাংলাদেশি কমিউনিটি সহ সবার প্রতিনিধিত্ব করবেন, যেটি বহু আকাঙ্ক্ষিত জয় বিষয়ে অনেকেরই অপেক্ষা ছিল। সেই অপেক্ষার অবসান ঘটেছে। আমরা সেই অপেক্ষা কেন এই বিশেষ মুহূর্তটি তৈরি করা সম্ভব হলো সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের আলোচকরা আমন্ত্রিত অতিথিরা আছেন, তাদের কাছে আমরা শুনতে চাই। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনার কাছে শুনবো। শুরুতেই আপনার অনুভূতিটা শুনি যে এই একটা নির্বাচন নিয়ে পুরো পৃথিবীর চোখ ছিল, গণমাধ্যমের চোখ ছিল, নিউ ইয়র্ক তো বটেই, আমেরিকার প্রতিটি শহরের মানুষ আসলে জানতে চাইছিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র কে হতে যাচ্ছেন। এতটা আলোচনা, এতটা অপেক্ষার পরে কাঙ্ক্ষিত ফলাফলটি এসেছে। আপনার প্রাথমিক অনুভূতিটা শুনতে চাই। ধন্যবাদ। প্রথমেই ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট এট লার্জ হিসাবে আই ওয়ান্ট টু কনগ্রাচুলেট জহরান মাহমুদানি, দি ডেমোক্রেটিক নমিনি ফ্রম দ্য ডেমোক্রেটিক পার্টি। আমি একটা কথা সবসময় বলি যে পার্টির ব্যানারে যখন সে মনোনীত হলো তখন কিন্তু ডেমোক্রেটিক পার্টির বিশাল অংশ যারা কিন্তু তাকে সমর্থন করেছে এবং করছে, পার্টির লাইনের বাইরে এসে যখন অন্যরকম নির্বাচন অংশগ্রহণ করেছে সাবেক গভর্নর, তখন তার এমনিতে চান্সটা অনেক ক্ষীণ হয়ে যায়। কারণ সে আর মারাত্মক ভুল ছিল, সে যদি ইলেকশন করতেই হতো, সে ডেমোক্রেটিক প্রাইমারি যখন হচ্ছিল তখন সে যদি এরকম ক্যাম্পেইন করতো তার হয়তো সুযোগ ছিল। সে পরবর্তীতে কার বুদ্ধিতে জানি না আমরা, সে হারার পরও আবার চলে আসলো এইখানে ডেমোক্রেটিক প্রাইমারিতে, হারার পরে সে জেনারেল ইলেকশন আসলো। তার যে নির্বাচনের প্রতিশ্রুতি গুলা আগে মানুষ শুনতো, কিন্তু সে ডেমোক্রেটিক প্রাইমারিতে সে উইন করে। সবার একটা কথা, ডেমোক্রেটিক প্রার্থী যাকে মনোনয়ন দিয়েছে সে কিন্তু ডেমোক্রেটিক প্রার্থী, সে কিন্তু অন্য কোনো পার্টি লাইনে দেখবেন যারা ভোট দিয়েছেন ডেমোক্রেটিক লাইনে আমাদের জহরান মাহমুদানির নামটা ছিল। যারা ডেমোক্রেট, অধিকাংশ ডেমোক্রেটিক জহরান মাহমুদানিকে ভোট দিয়েছে। আই ওয়ান্ট টু কনগ্রাচুলেট এন্ড থ্যাঙ্কিং অল দ্য ভোটার্স যারা জহরান মাহমুদানিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জহরান মাহমুদানি নির্বাচিত হওয়ার ফলশ্রুতিতে নিউ ইয়র্কে বড়সড় নীতির পরিবর্তন দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন তার প্রতিশ্রুতিগুলো ছিল যে ভাড়ার স্থিতিশীল রাখা এবং এইখানে বিনামূল্যে বাস সার্ভিস দেওয়া এবং মুদি বাজার, যে গ্রসারি স্টোর, শহর কেন্দ্রিক গ্রসারি স্টোর সরকার চালিত করবে কর্পোরেট ভাবে, এগুলা করার প্রতিশ্রুতি তাকে আকৃষ্ট করেছে। কারণ নিউ ইয়র্কে সাধারণ জনগণ অধিকাংশ লোক কিন্তু রেন্টে বসবাস করে এবং তাদেরকে সে আকৃষ্ট করতে পেরেছে ভোটারদেরকে। তার এই টেকনিক গুলা খুব কাজে লেগেছে এবং সে যেভাবে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিল, স্পেশালি ইয়াং জেনারেশন যারা তার জন্য সর্বক্ষণ বিনা পয়সায়, বিনা কোনো নিজস্ব স্বার্থ ছাড়া তার পক্ষে কাজ করেছে। এরকম যে কাজটা করেছে হয়তো পেইড লুক নিয়োগ রাখতে হচ্ছে, কিন্তু তার যে এজেন্ডা গুলা ছিল আমাদের জহরান মাহমুদানির, সবগুলো এজেন্ডায় জনগণের কথা বলে, স্টুডেন্টদের কথা বলে। তার যে এইজ ডিফারেন্সটা ছিল, তার যে বয়সের না মধ্য বয়সী না খুবই ইয়াং, সে বয়স্কদেরকে আকৃষ্ট করেছে ডিফারেন্ট ভাবে এবং সে আমাদের ইয়াংদেরকে আকৃষ্ট করেছে অন্যভাবে। তার সব ক্যারিসমেটিক ওয়েতে সে ওয়াজ দ্য বেস্ট ক্যান্ডিডেট দিস টাইম। এন্ড আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছি মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে। আমি একটা জায়গায় ছিলাম, থানা রেস্টুরেন্ট ছিলাম, তো সবাই খুবই উৎফুল্ল। এখন আমাদের দেখার সময় হবে যে কিভাবে সে এজেন্ডাগুলো সে বাস্তবায়ন করতে সমর্থ হয়। ইতিমধ্যে তার হয়তো একটা গ্রুপ রেডি হয়ে গেছে যে ডেপুটি গভর্নর কাকে নেবে তাও সিলেক্ট করে ফেলেছে। কারণ আমরা আগে থেকে জানতাম সেই উইন করবে, যেহেতু পার্টি লাইনে আমেরিকার সবাই ভোট দেবে বেশিরভাগ অংশ। আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প গতকালকে এন্ডোর্স করার পরও রেজাল্টে খুব একটা ডিফারেন্স করতে পারে না। ব্লুমবার্গ একজন নামি দামি লোক, আমাদের সাবেক মেয়র, 3 বারের মেয়র, সেও কিন্তু অ্যান্ড্রু কুমোকে সমর্থন করেছিল। তারপর ইলন মাস্ক সমর্থন করেছিল, কিন্তু কোনো কিছু কাজ হয় না। কারণ সে আগে থেকে যেভাবে জনগণ আকৃষ্ট করেছে, জনগণ তার প্রতি যে সহানুভূতি ছিল এবং লয়ালটি প্রদর্শন করেছে, তারা সবাই মনে করেছে তারা নিজেরাই একজন জহরান মাহমুদানি, তারা মাহমুদানির পক্ষে কাজ করেছে। আপনি যদি কোনো প্রোগ্রামে গিয়ে দেখেন, তারা সবাই মনে করছে দে উইন দ্য ইলেকশন। আমরা ফিল করি জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা এসেছে। তো আমি সবাইকে অনুরোধ করবো এই ইলেকশনে আপনারা যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করে, সবগুলো ইলেকশনে যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করলে আমাদের কমিউনিটির প্রতি মূল ধারা বলেন আমেরিকান যা মিডিয়াগুলা আরো আকৃষ্ট হবে। আমাদের মধ্য থেকে আমরা যে কোনো কাউকে যদি প্রতিনিধিত্ব করার জন্য প্রেরণ করতে চাই, আমরা ভালোভাবে এখানে
মানে অংশগ্রহণ করতে এবং আমরা বিজয়ী হব সব ক্ষেত্রে। সবাইকে ধন্যবাদ। জি, আমি একটু সাংবাদিক মাহফুজুর রহমান আপনার কাছে আরেকটু ভিন্নভাবে জানতে চাই, সেটি হলো জোরান মামদানি জিতেছেন আমরা জানি, তিনি হারিয়েছেন অ্যান্ড্রু কুমোকে কাগজে কলমে, অর্থাৎ নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশনের পরিসংখ্যানে তিনি হারিয়েছেন অ্যান্ড্রু কুমোকে। কিন্তু তিনি আসলে কাকে কাকে হারালেন এই বিজয়ের মধ্য দিয়ে, সেটি একটু আপনার কাছে শুনতে চাই। জোরান মামদানির এই বিজয় আমেরিকার রাজনীতিতে একটি নতুন ধারার সৃষ্টি করেছে। আমরা প্রত্যাশিত যে ডেমোক্রেটিক পার্টিকে দেখে আসছিলাম এতদিন ধরে, সেই ডেমোক্রেটিক পার্টিকেই পরাজিত করে প্রথমে তিনি ক্যান্ডিডেট হয়েছেন ডেমোক্রেটিক পার্টির। পরবর্তীতে তিনি ডেমোক্রেটিক পার্টির পুরনো প্রার্থী, ডেমোক্রেটিক একজন প্রত্যাশিত ডেমোক্রেট অ্যান্ড্রু কুমোকে এবং রিপাবলিকান প্রার্থী সিলভিয়াকে হারিয়ে আসলে জোরান মামদানি দুটি রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টিকে হারিয়ে যে ইতিহাস সৃষ্টি করেছেন, সেটি আমেরিকার রাজনীতিতে যে সোশ্যালিস্ট ডেমোক্রেটদের যে জয়যাত্রা ছিল আমরা দেখেছি। এওসি আলেকজান্ডার কর্টিয়াস জিতেছিলেন। তার পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের শাহানা হানিফ, যিনি নিউ ইয়র্ক সিটি কাউন্সিল ওমেন হয়েছিলেন, তিনিও সেই ধারার। এবং আমরা কখনোই কল্পনা করতে পারি নাই যে আমেরিকায় ডেমোক্রেটিক পার্টির সবচেয়ে শক্তিশালী ঘাঁটির অন্যতম নিউ ইয়র্ক শহরে ডেমোক্রেটদেরকে, ডেমোক্রেট পার্টির মধ্যে থেকে যারা সেই নতুন প্রজন্ম বা নতুন ধারার যে মানবতাবাদী সমাজবাদী চেতনার যে রাজনীতি, সেটি প্রথাসিদ্ধ ওল্ড ক্লাবকে পরাজিত করে নিউ ইয়র্কে এবং একই সাথে আমেরিকা একটি নতুন ধারার রাজনীতির সূচনা করবে। আমরা সচরাচর দেখেছি মধ্যপ্রাচ্যে বা অন্যান্য দেশে যে কি বা আপনার আরব বসন্ত বিভিন্ন জিনিস, আসলে তেমনই কিন্তু একটা জিনিস ঘটে গেছে আমেরিকায়, সেটি এই নিউ ইয়র্ক শহরে। এবং এটি একটি জোরান বসন্তই বলা যায়, মামদানি বসন্তই বলবো আমরা। এই মামদানি বসন্তে নিউ ইয়র্কের সব এবং আমেরিকার ঘুরে ধরা রাজনীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের এবং মানবতাবাদী সমাজবাদী এবং জনগণের কল্যাণের রাজনীতির একটা বিজয় হয়েছে। এই বিজয়ের মধ্যে দিয়ে আগামীতে আমেরিকার রাজনীতি একটি নতুন দিক নির্দেশনা পেল, যে দিক নির্দেশনার মধ্যে দিয়ে আমরা হয়তো আগামীতে দেখবো যে ডেমোক্রেটিক পার্টিতে আরো বেশি করে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট গ্রুপটি আরো শক্তিশালী হয়ে আমেরিকার মানুষের মধ্যে যে সমাজতান্ত্রিক যে সমাজবাদী যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাগুলোকে বিকশিত করে মানুষের জন্য কাজ করে আমেরিকাকে একটি কল্যাণ রাষ্ট্র এবং একই সাথে নিউ ইয়র্কে একটি কল্যাণ শহর হিসাবে গড়ে তুলবেন। ধন্যবাদ। জি, আমরা যিনি জয় নায়ক তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা আছি। তার ক্যাম্পেইন টিম রাত 9টার পর থেকে উৎসব শুরু করে দিয়েছে। সেখানে এখন পর্যন্ত জোরান মামদানি বক্তব্য রাখেননি। আপনাদের নিশ্চয়ই মনে আছে অ্যাটর্নি মোইন চৌধুরী এবং মাহফুজুর রহমান, প্রাইমারি জয়ের পরে তিনি যে বক্তব্য রেখেছিলেন, তিনি বাংলাদেশি আন্টিদের কথা বলেছিলেন যে বাংলাদেশি আন্টিরা প্রতিটি বাড়ির দরজায় কড়া নেড়ে নেড়ে তার পক্ষে ভোট চেয়েছিলেন। এবং পরবর্তীতে অ্যাটর্নি মোইন চৌধুরী আপনি ছিলেন জ্যাকসন হাইটসের একটি প্রোগ্রামে, তিনি বলেছেন বাংলাদেশি আঙ্কেলরা যাতে তাকে এবার জেতাতে সহযোগিতা করে তিনি সেটিও চেয়েছেন। অ্যাটর্নি মোইন চৌধুরী, আপনার কাছে একটু জানি, সেটা হলো আমরা দেখেছি একদম শুরু থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে নিয়ে এত বেশি কথা বলেছেন, এত বেশি মন্তব্য করেছেন, তাকে গ্রেপ্তার করা হবে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে, তার ফেডারেল বরাদ্দ কেটে নেওয়া হবে, এবং সবশেষ গতকালকে দেখেছি তিনি অনেকটা পরোক্ষভাবেই কিংবা প্রত্যক্ষভাবেই আমরা বলতে পারি অ্যান্ড্রু কুমোকে এন্ডোর্স করেছেন। তিনি বলেছেন ব্যাড ডেমোক্রেট অ্যান্ড্রু কুমো, অন্যদিকে কমিউনিস্ট জোরান মামদানি। এর মধ্যে আমি ব্যাড ডেমোক্রেট অ্যান্ড্রু কুমোকেই বেছে নেব, অর্থাৎ রিপাবলিকান কার্টিস সিলওয়াকে নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যগুলো মামদানির ভোট বাড়িয়েছে নাকি কমিয়েছে? মামদানিকে আলোর প্রাদপ্রদীপে নিয়ে এসেছে নাকি তাকে এটাতে মানে পিছনে ফেলে দিয়েছে, তাকে ব্যর্থ করেছে? কোনটা করেছে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। ক্ষেত্রে মনে হয় কারণ রিপাবলিকানরা কিছু লোক ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করে, ডেমোক্রেটরা ডোনাল্ড ট্রাম্পের কথায় কিছু যায় আসে না, কিন্তু ডেমোক্রেটের কিছু একটা বিশাল অংশ ছিল
এটা সোশ্যালিস্ট ডেমোক্রেটদের তারা লাইক করে না, এটা এখনো বলতে পারি। যেই কারণে কোমো এই সুযোগটা পেয়েছিল, কারণ যারা ডেমোক্রেট সোশ্যালিস্টকে যারা লাইক করে না, পছন্দ করে না, তাদের উদারনীতির কারণে যে মডার্ন ডেমোক্রেটিক যে সদস্যরা তারা কিন্তু কোমোকেই সরবে হোক গোপনে হোক ভোট দিয়েছে, যেই কারণে এই ভোটের ব্যবধান মাত্র 9% বা 7% হয়েছে। এছাড়া এত ভোট পাওয়ার কথা ছিল না। আরো একটা বিষয় আছে, মানে কার্টিস সিলভাকে আমরা দেখছিলাম সব পোলেইতে আর প্রায় 20% ভোট, 19%, 18% ভোট, কিন্তু তিনি পেয়েছেন মাত্র 7.1%। তার মানে কার্টিস সিলভার এই ভোটগুলো এন্ড্রু কুমোর বাক্সে গিয়েছে, কাজ হয়েছে কিছুটা হলেও। অবশ্যই গিয়েছে, যারা কনজারভেটিভ এবং মনে করেছে যে হয়তো রিপাবলিকান আসবে না, যেহেতু সোশ্যালিস্টকে ঠেকাতে তারা কোমোকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং দিচ্ছে, এই জন্যই কোমো একটু এগিয়েছিল। এছাড়া কোমো এই পরিমাণ ভোট পাওয়ার কথা ছিল না। রিপাবলিকান আপনারা দেখেন প্রেসিডেন্সিয়াল ইলেকশন রিপাবলিকান কিন্তু ভালো ভোট পেয়েছিল, 34% মানে রিপাবলিকান ভোট পেয়েছিল। এই ভোটটা কিন্তু রিপাবলিকানে পায় নাই, তো গ্যাপটা আপনি ধরতে হবে কোমো পেয়েছে। এখন বর্তমান পরিস্থিতিতে যেহেতু আমরা উইন করেছি, আমরা ডেমোক্রেটিক প্রার্থী জহরান মামদানি উইন করেছে, এখন দেখার সময় আসছে যে জহরান মামদানি কতটুকু প্রতিশ্রুতি রক্ষা করতে পারে। নিউ ইয়র্ক সিটির বাজেট কিন্তু একটা বিশাল বাজেট, ওয়ার্ল্ডের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। সকল দেশের তো যদিও কোনো ফেডারেল কোনো ক্ষমতা নাই, কিন্তু ট্রাম্প যে কাজটা করবে, ক্যালিফোর্নিয়ার যে অবস্থা সৃষ্টি করেছে ট্রাম্প আইসের শিকাগোতে, সেম ভাবে শিকাগো মেয়রের মতোই সে হয়তো ট্রিট করতে পারে জহরান মামদানিকে। এই ক্ষেত্রে নিউ ইয়র্কবাসী ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আপনারা সবাই জানেন আমাদের কংগ্রেশনাল সিট অনেকগুলো আছে এবং সেনেটর 2 জন আছে। আমাদের সেনেটর মাইনরিটি লিডার হচ্ছে চাক শুমার এবং ক্রিস্টিয়ান জিলিব্রেন, তারা অত্যন্ত আন্তরিক, জনগণের জন্য কাজ করে যাচ্ছে এবং জনগণের অধিকার আদায়ে সচেষ্ট থাকতে হবে। ট্রাম্পের সাথে সরাসরি ট্রাম্পকে এমন ভাবে হ্যান্ডেল করতে হবে নিউ ইয়র্ক সিটির জনগণ যেন দুর্ভোগ না পোহায়, কারণ তার ভুল সিদ্ধান্তের কারণে ট্রাম্পের সাথে এরকম তাই বলেছিল, ট্রাম্পের সাথে ফাইট করার মতো না, সে যদি ক্ষমতার মধ্যে আছে। সেই ক্ষেত্রে আমাদের সেনেটরদের কাজ করতে হবে। হেকিম জেফ্রিজ আমাদের যে নেক্সট স্পিকার হবে, যদি আমরা মিড টার্মে যদি আমরা উইন করতে পারি, কিছু সিট, অনেকগুলো সিট ডেমোক্রেটরা আমরা পাবো। এই ক্ষেত্রে হেকিম জেফ্রিজ আমাদের যে কংগ্রেসম্যান, সে যদি স্পিকার হয়, তখন আমাদের নিউ ইয়র্কের আবার ফেডারেল যে ফান্ডিং যতগুলো সবগুলো আবার ব্যাক করাতে হবে। ট্রাম্প চাইলে অনেক কিছু আমাদের স্টেটের উপর ইম্পোজ করতে পারবে না এবং ক্ষেত্রে অনেক ল এনফোর্সমেন্ট ব্যাপার আছে। ট্রাম্প চাইবে তাকে ইনডাইট করতে, বিভিন্ন বিষয় আসছে, ক্যাম্পেইন ফাইন্যান্সের টাকা পয়সা নিয়ে কথা হচ্ছে, সেগুলো আমাদেরকে সচেতন থাকতে হবে এবং আমাদের কংগ্রেশনাল লেভেল যারা আসছে তারা এই বিষয়টা নিয়ে ট্রাম্পের সাথে মানে কংগ্রেশনাল লেভেল ফাইট দিতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের জনগণের যে প্রত্যাশা, আমাদের জনমানদের যে কথাগুলো প্রাইমারিতে মুসলমান ভোটকে অ্যাট্রাক্টেড করেছিল, যেভাবে যে মোদি আসতে অ্যারেস্ট করবে, এখানে আমাদের নেতানিয়াহু আসতে অ্যারেস্ট করবে, এখন এগুলো কতটুকু পারবে এই ক্ষেত্রে ডিপেন্ড করে জনগণ। এটি একেবারেই রাজনৈতিক বক্তব্য, কোনোভাবেই আমেরিকার পররাষ্ট্রনীতিতে নেতানিয়াহু কিংবা অন্য কাউকে গ্রেফতার করার মতো কোনো পরিস্থিতি নিউ ইয়র্ক সিটি মেয়রের পক্ষে সম্ভব না। আমাদের সহজ জনগণ কিন্তু এইটাকে, তার কথাটাকে খুব মনের ভিতরে গেঁথে নিয়েছিল, যেই কারণে বাংলাদেশি মুসলিম একটা বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম ভোটটা প্রচুর ভোট প্রাইমারিতে তাকে হেল্প করেছে। সে জনগণকে বুঝতে পারছে জনগণ কি চায়। এইটার প্রেক্ষিতে কিন্তু প্রতিটা মুসলিম তার প্রতি কিন্তু সিম্পাথাইজ ছিল এবং এখনো আছে এবং থাকবে। এবং আমরা তাকে প্রথম মুসলিম মেয়র হিসাবে ঘোষণা দিচ্ছি, সবাই আমরা বলছি প্রথম মুসলিম মেয়র। এবং তার ভিতরে ফিল্ডটা কতটুকু পারবে জানি না, তার ভিতরে এটা মন থেকেই বলেছে বিদায় সবাই তাকে এইভাবে অ্যাকসেপ্ট করেছে। আপনারা দেখেন যে এমন কোন মসজিদে, সব মসজিদে সে গিয়েছে এবং যে কোনো মসজিদে আপনি এন্ড্রু কুমোকে এমন ভাবে তিরস্কার করা হয়েছে বাঙালি ভাই বোনেরা এবং বা বিভিন্ন দেশেরা, যে খুব খারাপ ভাবে তিরস্কার করা হয়েছে। যেহেতু আমরা মুসলমানরা বিশ্বাস করছি যে মামদানি আমাদের পক্ষে যথেষ্ট কাজ করবে এবং মামদানি ছাড়া আমাদের বিকল্প নাই এবং আশা করি সে অনেক কাজগুলো সে করবে এবং অনেক বাজারের ব্যাপার আসবে এখানে, কিভাবে বাজেটগুলো কিভাবে আসবে এবং কিছু বিজনেস হয়তো আগে থেকে বাড়ির দাম কমবে না পারবে, এগুলো নিয়ে প্রশ্ন আসছে। সবাই আমাদের এর ভিতরে মামদানি পাস করার আগে অনেক কল পাচ্ছি, ভাই কি হবে এখন, যা হবে ভালোই হবে, সবাই আইন মেনে চলবেন, ভালোই হবে, খারাপ কিছু হওয়ার সম্ভাবনা। যেহেতু আমেরিকা ইজ ডেমোক্রেসি, ইজ আওয়ার বেস্ট এক্সাম্পল ডেমোক্রেসি এই দেশে,
এবং ডেমোক্রেসি প্রিভেইল করছে এবং ভালোই হবে, খারাপ কিছু হবে না। আশা হোপ ফর দ্য বেস্ট, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন, সেটি হলো যে ডেমোক্রেটিক শীর্ষ নেতা যারা আছে, চাক শুমার, হাকিম জেফরিস, তাদেরকে সাপোর্ট দিতে হবে মামদানিকে। যদি কোনোভাবে ফেডারেল কোনো সমস্যায় তিনি পড়েন, ফেডারেল আক্রোশের শিকার হন, তাহলে আমরা দেখেছি চাক শুমার শেষ পর্যন্ত এন্ডোর্স করেননি জোরান মামদানিকে। হাকিম জেফরিস মুখ রক্ষার সাথে কোনো না কোনোভাবে করেছেন, কিন্তু এখন জোরান মামদানি নিউ ইয়র্ক সিটি মেয়র, তাকে রক্ষায় ডেমোক্রেটিক এই সিনিয়র নেতাদেরকে ভূমিকা রাখতে হবে। মাহফুজুর রহমান, একটু আপনার কাছে জানি, সেটা হলো যে রিপাবলিকানদের পক্ষ থেকে এই কথাটি বারবার করে বলার চেষ্টা করা হচ্ছে, একেবারে আমি পুরো দেশের চিত্রটা নিয়ে কথা বলছি আপনাকে, শুধুমাত্র নিউ ইয়র্ক সিটির চিত্র নয়, যে ডেমোক্রেটিক পার্টির মধ্যে কমিউনিজম শক্তিশালী হচ্ছে, কমিউনিস্টরা শক্তিশালী হচ্ছে এবং রিপাবলিকানরা এটিকে কাজে লাগানোর চেষ্টা করছে। মামদানির জয়ের পর তারা এটি আরো বেশি কাজে লাগাবে, যে ডেমোক্রেটিক পার্টি তাদের যে মূল চিন্তা চেতনা সেখান থেকে বের হয়ে কমিউনিজমের জায়গায় ঢুকে যাচ্ছে। দেখো, তারা সবাই কমিউনিস্ট, এভাবে করে আগামী মিড টার্ম নির্বাচন কিংবা অন্যান্য সময়গুলোতে আমরা যদিও জানি নিউ জার্সিতে এবং ভার্জিনিয়াতে এর মধ্যে গভর্নর পদে ডেমোক্রেটরাই জিতেছেন, অন্যান্য জায়গাতে ডেমোক্রেটদের প্রার্থীরাই জয়লাভ করছেন, সেই জায়গাতে মিড টার্মে একটা ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। তার আগে মামদানির এই জয়টা উল্টো কোন রকম সমস্যা তৈরি করবে কিনা ডেমোক্রেটদের জন্য? আমি মনে করি ডেমোক্রেটদের জন্য মামদানির এই জয়টা আসলে পজিটিভ এবং সদর্থক ভূমিকা রাখবে। আর কমিউনিজমের কথা যেটা বলা হচ্ছে, মামদানি যে বক্তব্য, মামদানির মূল রাজনীতি বা যেটি বার্নি স্যান্ডার্স সূচিত যে রাজনীতি, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, এই যে সোশ্যালিস্ট এটি কি আসলে, এটা তো কমিউনিজমের না। সোশ্যালিজম হলো কমিউনিজমের আগের স্তর, যে স্তরে সম্পদের সুষম বন্টনের জিনিস। আমরা দেখি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো চরম গণতান্ত্রিক এবং পুঁজিবাদী দেশ, সেই দেশগুলো হলো সমাজবাদী দেশ এবং তারা কল্যাণ রাষ্ট্র হিসাবে কাজ করছে। এবং আমেরিকা কিন্তু এই একই ধারায়, কিন্তু আমেরিকাও কিন্তু এক ধরনের সোশ্যালিস্ট মতবাদ নিয়েই আমেরিকাও পরিচালিত হয়। আমরা দেখছি কি, যে এখানে যে ফুড স্ট্যাম্প দেওয়া হয়, এখানে যে মানুষকে বেকার ভাতা দেওয়া হয়, এখানে ক্যাশ অ্যাডভান্স দেওয়া হচ্ছে, এখানে সাশ্রয়ী মূল্যে বাড়ি দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু সমাজতান্ত্রিক চিন্তা ভাবনারই বহিঃপ্রকাশ। সেই ক্ষেত্রে যদি ফেডারেল গভর্নমেন্ট অনেক জিনিস মানুষকে ফ্রি দিচ্ছে, অনেক জিনিস সাহায্য করছে, সেটি করে যদি ফেডারেল গভর্নমেন্ট কমিউনিস্ট না হয়, তাহলে একটি শহরের মেয়র আরো কিছু বাড়তি সুযোগ সুবিধা জনগণকে দেওয়ার, সম্পদশালীদের কাছ থেকে অতিরিক্ত কর আদায়ের মাধ্যমে নিম্ন বিত্ত এবং একদম প্রান্তিক পর্যায়ের জনগণকে সেই সম্পদের অংশ দেওয়ার যে চিন্তা ভাবনা করছেন, সেটি তো আমেরিকার ফেডারেল সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এখানে কমিউনিজমের কোনো সুযোগ নেই। এটি একটি অপপ্রচার। এই অপপ্রচার মানে প্রধান দুটি দলের কেউই তো কমিউনিজমের পক্ষে বলছে না। আপনি যেভাবে বলছেন এটি হলো মুদ্রার অন্য পিঠ, অর্থাৎ অন্য জায়গা থেকে আপনি বিশ্লেষণ করছেন যে তাদের কাজগুলো অনেকটা কমিউনিজমের কিংবা সোশ্যালিজমের সঙ্গে মিলছে, কিন্তু আমেরিকা তো ক্যাপিটালিজমের উপর নির্ভর করে প্রধান দুটি দল ডেমোক্রেট এবং রিপাবলিকানরা কাজ করে এবং তারা ভোটারদেরকে এইসব প্রতিশ্রুতি দেয়, কোনোভাবে কমিউনিজমকে এখানে রিপ্লেস করে শক্তিশালী হয়ে যাচ্ছে বলার সুযোগ নেই। কোনো এই যে দুটি দলই কিন্তু পুঁজিবাদী পক্ষ, কিন্তু আমরা কেন দেখেছি যে এই যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট, এই যে স্ন্যাপ কর্মসূচি, খাদ্য কর্মসূচি, আর্থিক কর্মসূচি, এগুলো একসময় কমিউনিস্ট রাষ্ট্রগুলোর যে মানুষকে যে কমিউনিস্ট রাষ্ট্রগুলোর ব্যবস্থা থেকে কিন্তু এই জিনিসগুলো নেওয়া হয়েছে সমাজতান্ত্রিক ভাবনা। তারও আগে কমিউনিজমের অনেক আগে, যদি আমরা এখন ইতিহাস আলোচনা করতে যাই সেটা অনেক লম্বা হবে। কমিউনিজমের অনেক আগে খেলাফত যুগেও এগুলো ছিল, খেলাফতের সময় তো এগুলোই ছিল। এই জন্যই বলা হচ্ছে যে সোশ্যালিজমটা কি আসছে, সোশ্যালিজমের মাধ্যমে আমেরিকার রাজনীতিতে ডেমোক্রেটিক পার্টি থেকে নতুন রক্ত প্রবাহ সৃষ্টি হচ্ছে। যে আমেরিকার আমরা ডেমোক্রেটিক পার্টির মধ্যে একটি ওল্ড ক্লাব, তারা একটি পুরনো ধ্যান ধারণা নিয়ে তারা রাজনীতি করছে, তাদের রাজনীতি একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে আসছে। একটি ধাক্কা দিয়েছিলেন একবার বারাক ওবামা, সেই ধাক্কা দিয়ে স্বপ্ন দেখিয়ে কিন্তু বারাক ওবামা ডেমোক্রেটিক পার্টিকে এগিয়ে নিয়ে গেছিলেন এবং বারাক ওবামার সেই স্বপ্নের মধ্যে আমরা পেয়েছি ওবামা কেয়ার, যেটি ইউনিভার্সাল হেলথ কেয়ার। এবং বারাক ওবামা সেই সময় স্বপ্ন দেখিয়ে ড্রিম কর্মসূচির মাধ্যমে লক্ষ লক্ষ অবৈধ
তরুণদেরকে চাকরি এবং বৈধতা ভাবে থাকার সুযোগ দিয়েছিলেন, তেমনি রাজনীতিবিদরা সবসময় স্বপ্ন দেখায় এবং সেই স্বপ্নের রথে চড়ে সাধারণ মানুষ তাদের স্বপ্ন পূরণের চেষ্টা করে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এই যে জোহরান মামদানি তিনিও কিন্তু স্বপ্ন তৈরি করেছেন এবং রাজনীতিবিদের কাজ হলো স্বপ্ন দেখানো জনগণকে। আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন বঙ্গবন্ধু বাংলাদেশের, আমরা বাংলাদেশ পেয়েছিলাম। তেমনি এখানে আমরা দেখছি যে জোহরান মামদানি এই তরুণ প্রজন্মকে, যারা নতুন একটি রাজনীতির প্রতি আকাঙ্ক্ষা তাদের ছিল, তাদেরকে সেই নতুন রাজনীতি দিয়েছে ডেমোক্রেটিক পার্টির ভিতরেই। আমরা কি দেখি যে কয়েক বছর আগে মাত্র 5-6 হাজার লোক ছিল এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টির পক্ষে, এখন প্রায় লক্ষাধিক তাদের সদস্য। তারা ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং শক্তিশালী হয়ে ডেমোক্রেটিক পার্টির মধ্যে তাদের অবস্থান সংহত করে ডেমোক্রেটিক পার্টিকে একটি যুগোপযোগী রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত করবে, সেটি আমি এবং জোহরান মামদানির এই জয় এই ধারাকে আরো বেশি উৎসাহিত করবে। একটা কথা আমি ইনক্লুড না করলেই নয়, বর্তমান পরিস্থিতিতে ডেমোক্রেটিক পার্টি ডিভাইড হওয়ার কারণটাই হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং মডার্ন ডেমোক্রেটরা। ওল্ড ক্লাব আপনি বলতে পারবেন না, এই ওল্ড ক্লাবটা নিয়েই কিন্তু ডেমোক্রেটিক থট গুলো শিফট হয়ে যায়। তখন তো একটা শ্রেণী, জোহরান মামদানিকে ধন্যবাদ জানাচ্ছি, সে প্রথম দিকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসাবে সে প্রাইমারিতে উইন করার পরে তার কিন্তু অনেকগুলো এজেন্ডা সে চেঞ্জ করে ফেলেছে। সে প্রথমে ছিল ডিফান্ড দ্য পুলিশ, সে মনে করতো পুলিশ হচ্ছে জনগণের শত্রু, কিন্তু সে যখন জেনারেল ইলেকশনে দেখলো যে সে সব ডেমোক্রেটদের প্রয়োজন, তখন সে সবার সাথে কাজ করতে সক্ষম হয়েছে। আপনারা দেখছেন কেতি হকুল, সে কিন্তু ডেমোক্রেটিক সোশ্যালিস্ট না, সে তাকে এন্ডোর্স করেছে। হাকিম জেফরিজ এন্ডোর্স করেছে, যারা যারা করার অনেকে এন্ডোর্স করেছে, তারা যারা সোশ্যালিস্ট না। কারণ ডেমোক্রেটিক পার্টিতে যখন সে উইন করার পর হি বিকাম দ্য ডেমোক্রেটিক গভর্নর। ক্যাথি হকুল কিন্তু ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে করেছে না, এজ এ গভর্নর হিসেবে তার আগামী গভর্নর হিসেবে করেছেন, তার নির্বাচনের বিষয়টা তার মাথায় নিয়ে, অর্থাৎ তিনি তো ইলেকশন করবেন, সমর্থন করেছেন যাতে জোহরান মামদানি তাকে সমর্থন করে। যে বিষয়টা হোক, মামদানিও কিন্তু তার কঠোরপন্থী যে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট থেকে বের হয়ে আসতে সক্ষম। আমরা একটু প্রশ্নটা একটু ঘুরিয়ে নিই। সে কিন্তু অ্যাপোলোজাইজ করছে যে না, সেটা ভুল বলেছে, সে এখন ভুল বুঝতে পেরেছে। ডিফান্ড দ্য পুলিশ যদিও সে আগে বলেছে, সেটা ক্ষমা চাচ্ছে। তারপর বুঝতে হবে ডেমোক্রেটিক পার্টি ইউনাইটেড না হলে কোন ইলেকশনে ডেমোক্রেটিক পার্টি উইন করতে পারে। সোশ্যালিজম এবং ক্যাপিটালিজম নিয়ে একটা বড় বিতর্ক হয়তো করার সুযোগ আছে, কিন্তু আমাদের হাতে সময় নেই। আমরা একটু ভিন্ন প্রশ্নে যেতে চাই। কিন্তু আমরা দেখি না যে ডেমোক্রেটিক পার্টির ওল্ড ক্লাবরা কিন্তু তাদের ভুল স্বীকার করে না। দেখা গেল যে নতুন ধারার রাজনীতি করতে এসে জোহরান মামদানি নিজের ভুল স্বীকার করে জনগণের সমর্থন আবার ইতিবাচক দিক আমরা দেখি না যে ওল্ড ক্লাব। আপনার কথা ঠিক আছে, কিন্তু ইউনাইটেডলি কাজ না করলে কোনো ইলেকশনে উইন করতে পারে। সে যদি সোশ্যালিস্ট নিয়ে থাকতো তাহলে সে পুলিশের ভোট পাইতো না। এখন দেখেন সব পুলিশ তাকে বলছে, কেন? সে তার মত পরিবর্তন করতে বুঝতে পেরেছে ভুল করেছে। আমরা সবশেষ যে খবরটি পাচ্ছি সেটি হলো যে এডুকুমো এই পরাজয় মেনে নিয়েছেন। তার ক্যাম্পেইন থেকে যে খবরটি আমরা পাচ্ছি, তিনি এখন বক্তব্য রাখছেন তার 2 মেয়েকে সঙ্গে নিয়ে, 2 কন্যাকে সঙ্গে নিয়ে তিনি এই পরাজয়টা মেনে নিয়ে জোহরান মামদানিকে অভিনন্দন জানাচ্ছেন, যেটা রাজনৈতিক শিষ্টাচার, খুবই চমৎকার। মন চৌধুরী, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সময় খুব কম আছে আমাদের হাতে। সেটি হলো যে পরিসংখ্যান আমি দেখাচ্ছিলাম, 81% এশিয়ানরা জোহরান মামদানিকে ভোট দিয়েছেন। স্পেসিফিকলি এই এশিয়ানদের মধ্যে বাংলাদেশি কত শতাংশ সেটি হয়তো এই জরিপে আসেনি, কিন্তু বিভিন্ন নির্বাচনী কেন্দ্র ঘোরার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আপনারা হয়তো একই রকম অভিজ্ঞতা হতে পারে। সেটি হলো যে অন্তত 98% বাংলাদেশিরা জোহরান মামদানিকে ভোট দিয়েছেন, এবং জোহরান মামদানির পক্ষে যে পরিমাণ সমর্থন বাংলাদেশের মধ্যে দেখা গেছে, এটি অন্য কোনো কমিউনিটিতে এতটা একতরফাভাবে দেখা গেছে কিনা আমি ঠিক জানি না। কিন্তু আমি 2% বাদ দিয়ে বলছিলাম, 2% বাদ দিয়ে বলছি কারণ শেষের দিকে, অক্টোবরের দিকে আমরা দেখলাম বাংলাদেশি কমিউনিটির একটি অংশ তারা এন্ডুকুমোর পক্ষে প্রচারণা করছেন, তাকে এন্ডোর্স করছেন। একটা বিভক্তি, একটা দ্বিধা বিভক্তি, মুখ দেখা দেখি বন্ধ, কিংবা এই আলোচনার টেবিলে এক ধরনের ডিবেট, বিতর্ক আমাদের টিভি 24-এও হয়েছে।
এখন তো নির্বাচন শেষ, অ্যাটর্নি মঈন চৌধুরী আপনার কাছে জানতে চাই, বাংলাদেশি কমিউনিটি খুবই সক্রিয়ভাবে এই নির্বাচনে অংশ নিয়েছে, খুবই সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছে, 3000-এর বেশি ভলান্টিয়ার জোরান মামদানির পক্ষে কাজ করেছে বাংলাদেশি তরুণদের। এখন তো নির্বাচন শেষ, জয় পরাজয় এন্ডুকুমও মেনে নিচ্ছেন, এখন আমাদের কমিউনিটিকে এক হয়ে এই রাজনৈতিক সচেতনতাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সময় নয়? অবশ্যই অবশ্যই সবাইকে অভিনন্দন, যারা ভোটে অংশগ্রহণ করেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এমনও দেখেছি আমি, সবাইকে তো কম বেশি চিনি, যারা ভোটার তারা তো ভোট দিয়েছেন, যারা ভোটার না এবং যারা কি এই দেশে শুধুমাত্র ওয়ার্ক পারমিট নিয়ে আছে, গ্রিন কার্ডও নাই, তারাও কিন্তু নির্বাচনে সহযোগিতা করেছে, ভলান্টিয়ার করেছে। কারণ দেখা যাচ্ছে আপনি একটা ফেসবুক থেকে পোস্টিং লেখা নাই যে আপনি সিটিজেন কি নন সিটিজেন, তারা কিন্তু প্রচার করে, নিজের ভোট নাই কিন্তু সে হয়তো 100টা ভোট আনতে সক্ষম হয়েছে। বাংলাদেশের সবাইকে অনুরোধ করছি, আপনারা যে যে অবস্থানে ছিলেন না কেন রাজনীতিতে, আমরা সবাই যারা ডেমোক্রেট ছিলাম, ডেমোক্রেট রিপাবলিকান আছেন, এখন আমাদের ভোটের পর্ব শেষ, আমরা সবাই ইউনাইটেড থাকবো এবং একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। যারা আমাদের কোনো ভুল করলে তাকে আমরা সংশোধন করার চেষ্টা করব। আমাদের কোনো সাজেশন থাকলে আপনারা পাবলিক মিডিয়ায় দেবেন, আপনারা যদি করতে না পারেন আমাকে জানাবেন, আমি হয়তো সোশ্যাল মিডিয়াতে তাদের কানে কথাটা পৌঁছবে। আপনারা জানেন দিদারুল ইসলাম যখন মারা গিয়েছিল পুলিশ অফিসার, আমি প্রথম দাবি তুলেছিলাম তাকে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড করার জন্য, তারপরে সে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড হলো। এখানে মেয়রকে আমি কল করেছিলাম, কমিশনারকে কল করেছিলাম। সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন কোনো দাবি দাবা নিয়ে সমস্যা আছে, আমি সোশ্যাল মিডিয়া আমার ভালো ইনফ্লুয়েন্স আছে এবং সব ইলেক্টেড অফিসিয়াল আমার সাথে আছে, আমরা আপনাদের পক্ষে কাজ করব, আমরা আপনাদের সাথে আছি। বিং এ ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার, আমি রিপাবলিকানদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই ভোটে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, আপনাদের মতামতের প্রতিফলন ঘটেছে এবং সবাই বুঝতে পারবে যে আপনাদের যে ভয়েসটা এটা কাউন্ট হয়েছে। কোন ইলেকশনে গড়বড় থাকবেন না, যে পার্টিকে ভোট দেন না কেন, যে ক্যান্ডিডেট আপনার হয় না কেন, বুঝে সিদ্ধান্ত নেবেন। আপনার যদি কোনো অভিমত থাকে অবশ্যই প্রকাশ করবেন, আরেকজন সেটা আমরা মনোযোগ দিয়ে শুনবো, হয়তো পছন্দ করতে পারি নাও করতে পারি, কিন্তু আপনার কথা বলার অধিকার আছে। আমরা যারা যদি সুস্থ মস্তিষ্ক করে অবশ্যই আপনার কথা শুনবে, তারা যে কোনো রাজনীতিবিদ ভোটারদের কথা শুনতে তারা বাধ্য। জি, আমাদের হাতে সময় খুবই কম। মাহফুজুর রহমান, আপনার কাছে একটু যেতে চাই, সেটা হলো নিউ ইয়র্কের কমিউনিটি বিভক্ত হয়েছিল, এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সময়, এবং এই নির্বাচনে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হচ্ছে এটিকে কিভাবে ইতিবাচকভাবে কাজে লাগানো যায় বলে আপনি মনে করছেন? এই নির্বাচনে মামদানির জয় একটি বাংলাদেশিদের জন্য নিউ ইয়র্কে বাংলাদেশিদের মূলধারা রাজনীতিতে অংশগ্রহণ এবং সম্পৃক্ত হওয়াকে আরো বেশি উৎসাহিত করবে। এবং আমরা দেখেছি, আমরা জানি, এবং মামদানি নিজেও বলেছেন যে মামদানি নির্বাচিত হলে সিটি হলে তিনি বেশ কিছু পদে বাংলাদেশিদেরকে নিয়োগ দিবেন। এই নিয়োগ যদি হয় তাহলে বাংলাদেশিরা যে তাকে যে সমর্থন করে এবং সক্রিয় রাজনীতি করে যে ভূমিকা রেখেছেন সেটির মূল্যায়ন হবে। এবং একই সাথে বাংলাদেশি তরুণ প্রজন্ম, আসলে বাংলাদেশি তরুণ প্রজন্মই কিন্তু মামদানির পক্ষে কাজ করেছে, তাদেরকে সে করেছে এবং তারাই উদ্বুদ্ধ করেছে প্রথম প্রজন্মকে তাকে সমর্থন দেওয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে তরুণ প্রজন্ম মামদানির রাজনীতিতে আমরা বাংলাদেশিদের আমাদের প্রথম প্রজন্ম ডেমোক্রেটিক পার্টির মূলধার যেটি ওল্ড ক্লাবের সাথে জড়িত, কিন্তু আমরা জানি 3-4 বছর, লাস্ট 4-5 বছরে তরুণ প্রজন্ম বেশিরভাগ কিন্তু এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টির সঙ্গেই সম্পৃক্ত এবং তারাই মামদানিকে সমর্থন দিয়েছেন এবং তারাই বাংলাদেশি কমিউনিটিকে মামদানির পিছনে নিয়ে এসেছেন। এই ক্ষেত্রে আমি নিজেও বলবো যে আমাদের গর্ব কাউন্সিল ওমেন শাহানা হানিফ, যিনি নিজেও একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, তিনিও কিন্তু মামদানিকে এন্ডোর্স না, মামদানির পক্ষে কাজ করেছেন, একেবারে সক্রিয়ভাবে কাজ করেছেন, সক্রিয়ভাবে। জি, হ্যাঁ। এবং তরুণ প্রজন্ম যারা ডেমোক্রেটিক সোশ্যালিজমের পক্ষে, তারা যেভাবে কাজ করেছেন এবং তারা পুরো বাংলাদেশি কমিউনিটিকে ধর্ম বর্ণ নির্বিশেষে একতাবদ্ধ করে তার পিছনে নিয়ে এসে তার বিজয়ে ভূমিকা রেখেছেন এবং তার মাধ্যমে বাংলাদেশি কমিউনিটি একটি বার্তা দিয়েছে নিউ ইয়র্কের রাজনীতিতে বাংলাদেশিরা ফ্যাক্টর, এবং তারা আরো আগামীতে আরো সক্রিয় ফ্যাক্টর হিসেবে কাজ করবে এবং মামদানির মূল্যায়নের উপরে নির্ভর করবে বাংলাদেশিরা আগামীতে আর কতদূর এগিয়ে যাবে নিউ ইয়র্কের রাজনীতিতে, এবং সেটা দেখারই অপেক্ষা রইলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে।
এত রাতে আপনাদের মূল্যবান সময় এবং মতামত দেওয়ার জন্য। এবং দর্শক যারা দেখছিলেন, একেবারে লম্বা সময় ধরে সন্ধ্যা 7টা, 8টা, 10টায় আমরা দফায় দফায় বিশ্লেষণ করার চেষ্টা করেছি নির্বাচনের খবরগুলো, নির্বাচনের ভোট কেমন চলছে, ভোট গ্রহণ কেমন হয়েছে এবং সবশেষ ফলাফলের চূড়ান্ত বিষয়গুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছে। একেবারে সকাল 6টা থেকে আমাদের সহকর্মী রিপোর্টাররা বেশিরভাগ ভোট কেন্দ্রে ঘুরে ঘুরে তারা ভোটের খবরগুলো আপনাদের জানিয়েছেন এবং লম্বা সময় ধরে একেবারে প্রাইমারি থেকে শুরু করে TVN 24 এই মেয়র নির্বাচনের চূড়ান্ত দিন পর্যন্ত এবং আগামী দিনগুলোতে নিঃসন্দেহে আপনাদেরকে সবশেষ খবরগুলো জানিয়ে দেবে আপনার কণ্ঠস্বরকে কিভাবে আপনি শক্তিশালী করতে পারেন। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।